আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এইচএসসি 26 এর ছোট্ট দাদুরা, আমার ছোট্ট শিষ্যগুলা তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা এই সবকিছু থেকে মুক্ত আছো কি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি ছোট্ট একটু পেট ব্যথার মধ্যে আছি। ওই পেট ব্যথা হচ্ছে ক্ষুধার জন্য। আমি ক্ষুধার্ত। ক্ষুধার ক্ষুধার্ত। আরে কতজনের কত সমস্যা, মাথা ব্যথা, অসুস্থ, জ্বর। ইভেন গতকালকে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার আহ, নাক বন্ধ হয়ে আছে, ঠান্ডা লাগছে। তো হুটহাট করে এমন হয়। আমাদের 6 সিজন, তো 6 ঋতুর দেশ। তো অ্যাটলিস্ট 6 বার তোমরা ধরে রাখতে পারো যে শরীরটা খারাপ হবে, একটু ঠান্ডা লাগবে, নয়তো একটু জ্বর উঠবে, আবার ঠিক হয়ে যাবে। বুঝছো? 9 দিন ধরে অসুস্থ, দোয়া করে দিই আল্লাহ যাতে ঠিক করে দেয়। আচ্ছা, থ্যাংক ইউ রে। তাইলে আমরা শুরু করি আজকের ক্লাস। ঠিক আছে, ব্রেকের মধ্যে খাবো নে, ব্রেকে খাবো নে। হ্যাঁ, তো পার্টিসিপেন্টস 500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আর কোনো সমস্যা নাই, আমরা শুরু করে দিতে পারি। এরপরে যারা আসবে তারা যাতে আর না বলে যে ভাইয়া আবার প্রথম থেকে শুরু করেন, কয়টা স্লাইড গেছে, আগের স্লাইড গুলো একটু দেখান, আগের স্লাইড গুলো একটু তুলি। হ্যাঁ, এতে করে কিন্তু ক্লাসের যে ফ্লো আছে, ফ্লোটা খুবই বাধাগ্রস্ত হয়। বুঝছো? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আজকের লেকচারটা আমি যেটা বলবো তোমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত লেকচার, সব থেকে কাঙ্ক্ষিত লেকচার। এটা আমি কেন বলতেছি জানো? আম, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আজকে আমি বাফার পড়াবো, কিন্তু ভাইয়া আজকে আমি বাফার পড়াবো না। লাস্ট কয়েকটা ক্লাসে তোমরা পিএইচ নির্ণয় করা নিয়ে আমাকে এত প্রশ্ন করছো, এই ডিরেক্ট ক্লাসে, আবার পোস্টে, অনেক কিছুতে। হ্যাঁ, আবার তো আজকে আমি বিভিন্ন দ্রবণের পিএইচ নির্ণয় করা শেখাবো। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট কমেন্ট পড়লাম তাই না, জেসমিন যারা, হ্যাঁ, নামটা সুন্দর। তো দেখো ভাইয়ারা, এই চ্যাপ্টার আমারই নেওয়ার কথা ছিল, আমিই নিব। একটা চ্যাপ্টার যে শুরু করছে সে শেষ করবে। তো ভাইয়া, যে একটা চ্যাপ্টার শুরু করছে, যে টিচার ওই চ্যাপ্টার শেষ করবে। যেমন তোমাদের তড়িৎ রসায়ন নেবে শিশির ভাইয়া, আর অর্থনৈতিক রসায়ন নেব আমি। বুঝছো? পঞ্চম অধ্যায়টা। এরপরে মনে হয় অর্থনৈতিক রসায়ন শুরু হবে, জাস্ট 3টা লেকচার লাগবে, শেষ। আচ্ছা, জয় রয় সময়ন এই চ্যাপ্টারের না ভাইয়া, সময়ন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ছিল, যেটা পড়ানো হয়ে গেছে অনেক আগেই, আমি পড়াইছিলাম মনে হয়। তাহলে দেখো, পিএইচপি ওয়েচ এর একটু বেসিক, বিস্তারিত না, অলরেডি তোমাদের বিস্তারিত পড়ানো হয়ে গেছে। পিএইচপি ওয়েচ এর আলোচনা করব, তারপর হচ্ছে বিভিন্ন দ্রবণের পিএইচ নির্ণয় করা শিখবো। তো এটা লেখার দরকার নাই, আজকের এখনকার টপিক লিখে ফেলো ভাইয়া, পিএইচ। সবাই ঝটপট করে লিখো, সবাই ঝটপট করে পিএইচ লিখো। এবং আজকের এইচডব্লিউ থাকবে নোট, ক্লাস নোট, যতগুলা ম্যাথ, যতগুলা কনসেপ্ট, সবগুলা সুন্দর করে লিখবা। একদম এমন না যে খুব দেরি করে লিখবা, তাড়াতাড়ি লিখবা। তোমাদের প্রত্যেকের হাতের লেখা ভালো। যারা যারা এই পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করছো আমি খুবই খুশি, তোমাদের প্রত্যেকের হাতের লেখায় বেশ ভালো। বুঝছো? আচ্ছা, আহ হ্যাঁ, কিছু টপিক আমার যতটুকু মনে পড়ে এই চ্যাপ্টারে আগের কোয়ার্টারে তোমাদের পড়ানো বাকি ছিল। যেমন লা শাতেলিয়ারের নীতি, তারপর হচ্ছে তোমার এই অ্যাসিড বেইজের যে শক্তিমত্তার তুলনা, তাই না? ওটা তৃতীয় অধ্যায় ছিল। আমি ভাবছি তোমাদের জন্য এক্সট্রা ক্লাস দিব। বুঝছো ভাইয়া? এক্সট্রা ক্লাস দিব, ঠিক আছে? হ্যাঁ, ছোঁয়া, আহ, গুছিয়ে তো পড়াচ্ছি, তাই না? আমি এটাই সিরিয়াল, ওইটাই অ্যাকচুয়াল সিরিয়াল। বুঝছো ভাইয়া? তুমি জাস্ট আমি যেভাবে লিখতেছি তুমি সেভাবে লিখে ফেলবা, আর কিচ্ছু করার দরকার নাই, সুন্দর করে লিখে ফেলবা। আচ্ছা, পরিমাণগত রসায়নটা শেষ, সামনে তড়িৎ রসায়ন আসতেছে। লেখা হইলো, এই পিএইচ সবার প্রথম এর ধারণা দেন বিজ্ঞানী সোরেনসেন। লিখে ফেলেন সকলে, পিএইচ এর ধারণা কে দেন?
সবার প্রথম পিএইচ এর ধারণা দেন হচ্ছে সোরেনসেন। তো পিএইচ এর পূর্ণরূপ কি দেখো, পোটেন্স, জার্মান শব্দ পোটেন্স অফ হাইড্রোজেন, বা হচ্ছে পাওয়ার, পোটেন্সের বাংলা হচ্ছে কি পাওয়ার, পাওয়ার অফ হাইড্রোজেন। তো একটা সলিউশনের মধ্যে খেয়াল করে দেখবেন ভাইয়ারা, একটা সলিউশনের মধ্যে আমরা যদি অ্যাসিড অ্যাড করে থাকি, একটা সলিউশনের মধ্যে আমরা যদি অ্যাসিড অ্যাড করি, এর মধ্যে অতিরিক্ত পরিমাণে H+ তৈরি হবে। আর তোমরা জানো H+ এর কিন্তু অনেক প্রপার্টি আছে। H+ নীল লিটমাসকে লাল করে, এই H+ এর ক্ষয়কারী বৈশিষ্ট্য আছে, এই H+ OH- এর সাথে বিক্রিয়া করে ফেলতে পারে, এই H+ কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারে, তাই না ভাইয়া? এগুলা করতে পারে। তার মানে H+ এর কি আছে, একটা পাওয়ার আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই H+ কতটুকু আছে? ভাই H+ এর পরিমাণ যত বেশি হবে, H+ এর পরিমাণ যত বেশি হবে, ওই সলিউশনের পাওয়ার তত বেশি হবে। বুঝছো? তো এখন এই H+ এর পরিমাণ নির্ণয় করার জন্যই মেইনলি আমরা পিএইচ নামক একটা কনসেপ্টের অবতারণা করছি। আমার কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তো H+ এর পরিমাণ নির্ণয় করার জন্য আমরা খেয়াল করে দেখবা, একটা সলিউশনে H+ এর ঘনমাত্রা এমন থাকতে পারে, ধরো যে 10⁻⁵ মোলার। তো আমরা চাই না দশমিকের পরে এতগুলা শূন্য দিতে। বুঝছো? আমরা চাই এত বড় বা এত ছোট্ট সংখ্যাটাকে একটু গুছিয়ে নিয়ে আসতে। তোমরা 9 10 হয়তোবা পড়ছো, যারা সূচক এবং লগারিদম পড়ছো, খেয়াল করে দেখবা ভাইয়া, যারা সূচক এবং লগারিদম পড়ছো, সূচক এবং লগারিদম, তোমরা অবশ্যই জানো যে লগারিদমের কাজ হচ্ছে অনেক বড় বড় সংখ্যাকে ছোট বানায় ফেলা, তাই না ভাইয়া? লগারিদমের কাজ কি? অনেক বড় বড় সংখ্যাকে একদম ছোট বানায় ফেলা, তাই না? লগারিদম নিয়ে কাজ করলে দেখা যায় ক্যালকুলেশন গুলো অনেক সুন্দর দেখায়। তো সেই জন্য আমরা কি কাজ করছি জানো, এই H+ এর পরিমাণগুলোকে আমরা লগারিদমিক স্কেলে প্রকাশ করলাম। আর যেহেতু প্রত্যেকটা সলিউশনে খুব কম পরিমাণে H+ এর ঘনমাত্রা থাকে, তাই আমরা যেটা করছি লগারিদমের ঋণাত্মক স্কেলটা নিছি। খুব মনোযোগ দিয়ে দেখো ভেরা, মনোযোগ। আমি যদি শুধু লগ H+ কে নিতাম, দেখো তো, আমি যদি শুধু লগ H+ কে নিতাম তাইলে কি হইতো? আমি যদি শুধু লগ H+ কে নিতাম তাইলে দেখা যেত যে লগ 10⁻⁵, তো এটার ভ্যালু হয়ে যেত -5, তাই না ভাইয়া? এটার ভ্যালু কত হইতো? -5। তো আমরা এই মাইনাসটাকে রাখতে চাই না, আমরা চাই সুন্দর একটা ভ্যালু আসুক আমাদের। আমরা কি চাই ভাইয়া? অনেক সুন্দর একটা ভ্যালু আসুক। তো তার জন্য আগে একটা মাইনাস চিহ্ন বসায় দিই। তো আগে একটা মাইনাস চিহ্ন বসাইলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তার মানে এটাকে আমরা পিএইচ নামে অভিহিত করছি। তো এই যে লগারিদমিক স্কেলটা দেখতেছো, ঋণাত্মক লগারিদমিক স্কেল, এটাকে আমরা বলতেছি পিএইচ। তার মানে H+ আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। ঠিক আছে? তাহলে মনোযোগ, এই সলিউশনের পিএইচ আমরা পেয়ে গেলাম 5। একটা বিষয় মাথায় রাখবা, এই পি লেটারটা কিন্তু ছোট হাতের। বুঝছো ভাইয়া? এই পি লেটারটা কি? ছোট হাতের, লোয়ার কেস অফ পি, ছোট হাতের পি। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা কিভাবে বুঝলাম এটা বড় হাতের না ছোট হাতের? এখানে তো আপনি কোনো দাগ কাটা খাতা দেন নাই, তাই না? খুব মনোযোগ দেখো ভাইয়া, দেখো, মনোযোগ দিয়ে দেখো। ধরো আমরা ছোট্টবেলায় এমন খাতায় পড়ছি, পড়ালেখা করছি। তো আমরা দেখতাম যদি উপরে লিখতাম এটা হয়তো বড় হাতের, আর যদি নিচে লিখতাম এটা হয়তো ছোট হাতের, তাই না ভাইয়া? মনে আছে? মনে আছে তো না? মনে আছে? অনেক সুখ স্মৃতি, ছোটবেলার স্মৃতি। তো খেয়াল করে দেখবা, যেহেতু আমাদের এখানে দাগ কাটা কোনো খাতা নাই, তাই আমরা কি করি জানো? আমরা এরকম কাজ করি, আমরা পিটাকে ঠিকই লিখি, কিন্তু তার কানটাকে একটু বাড়ায় দিই, তার কানটাকে একটু খাড়া করে দেই। বুঝছো? কানটাকে কি করে দেই? একটু খাড়া করে দেই। তো এটা দ্বারা আমরা এরকম বোঝাচ্ছি যে এই কানটাকে একটু খাড়া করে দিলে যেন এই পিটা নিচে নেমে আসছে। বুঝছো? ছোট হাতের পি আমরা কিভাবে বোঝাচ্ছি? এই ছোট হাতের পি আমরা এইভাবে বোঝাচ্ছি, এইভাবে, এই পি, পি অফ এইচ। তার মানে এই রসায়নে যতই ছোট হাতের পি দেখবা, যেখানেই দেখবা, যদি এখানে এরকম আসে যে পি অফ, আমি একটা নাম চুজ করি, তাহলে যে পি অফ কাকে নিব? কার নামটা নিব? হ্যাঁ, পি মানে হচ্ছে নেগেটিভ লগারিদম, একদম ঠিক আছে, হরিণের কান, ঠিক আছে। এখানে একজনের নাম আমি সামনে পাইছি, সে হচ্ছে আহ আচ্ছা, আমি কারোর নামই নিচ্ছি না, পরে আবার আদার্স অনেকে কষ্ট পাইতে পারো, আমার নামটাই দিচ্ছি। ধরো যে পি অফ শোভন,
যদিও আমার নাম দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। দেখো ভাইয়া, এই যে বলছিলাম না, তো পি, এই পি মানেই হচ্ছে ভাইয়া নেগেটিভ লগ, নেগেটিভ লগ, ঠিক আছে, নেগেটিভ লগ, 10 ভিত্তিক লগারিদম। সরি গাইজ, আমি আমার নামটাই নিয়ে নিলাম, তোমাদের আর কারণ আমি নিলাম না। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, একদম সে যদি আসলে একদম ঠিক আছে। তো এই পি মানেই নেগেটিভ লগ, মনে থাকবে? তাহলে আমি যদি বলি যে পি অফ, এই পি অফ, এখানে কি আছে, পি অফ হৃদয়, ঠিক আছে, পি অফ হৃদয়। আচ্ছা, আগে তো আমি পিএইচ লিখে ফেলছি, হচ্ছে না কেন? এই যে, তার মানে যাহা থাকবে তাহাই, ঠিক আছে। পি অফ হৃদয় মানে কি, নেগেটিভ লগ অফ যেটা আছে সেটা। তার মানে এই পি নামক অপারেটরটা দ্বারা বোঝাচ্ছে নেগেটিভ লগ। সবাই ক্লিয়ার? হুম, ঠিক আছে, নাম নিয়ে নিলাম। রাফা, সুস্মিতা, ডিএমসি ড্রিমার্স, টি পার্থ কুমার, সেজুতি আফরিন, হ্যাঁ শ্রাবন্তী হালদার, রাফা, সবাই একদম ক্লিয়ার তাই না ভাইয়া? একদম ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে পিএইচ এর একটা কনসেপ্ট। আশা করি একদম আর কোনো প্রবলেম নাই, একদমই প্রবলেম নাই। তোমরা যখন সামনে আসবা, মানে আবার যখন তোমরা লেকচারটা দেখবা, অনেকের এমন হইতে পারে যে আমি পিএইচ এর কনসেপ্টটা বুঝি নাই। তোমরা কি করবা, যখন লেকচারটা আপলোড হবে এই প্রথম 10 মিনিট আবার দেখে ফেলবা, তাহলে দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, অ্যাসিডের শক্তিমত্তা পড়াই দিব না। তাহলে এখানে ডেফিনিশন লেখা আছে, মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তারপরে দেখো ভাইয়া, এই পিএইচ এটা খুবই লঘু দ্রবণের ক্ষেত্রে মেইনলি প্রযোজ্য, তাই না? আচ্ছা, তো দেখো পাওয়ারের মধ্যে যা আছে অ্যান্সার কিন্তু পিএইচ তাই হয়ে যাবে, ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করে। আচ্ছা, আবার এই পিএইচ থেকে দেখো তুমি যদি এন্টি লগারিদম করো তাহলে কিন্তু এইচ প্লাস এর ঘনমাত্রা পেয়ে যাবা tan ইনভার্স মাইনাস পিএইচ, tan ইনভার্স মাইনাস পিএইচ। ভাইয়া এগুলা কিন্তু ইয়া লাগবে না, এগুলা লিখতে হবে না, এগুলা তোমরা সবাই জানো, বুঝছো? আচ্ছা, পিএইচ স্কেলটা তোমাদের মনে থাকার কথা ভাই, এটা হচ্ছে আমাদের প্রশম্য বিন্দু বা নিরপেক্ষ বিন্দু। যত কম আসবে তত তোমার অম্লত্ব বাড়বে, যত বেশি হবে তত ক্ষারকত্ব বাড়বে, তাই না ভাইয়া? 7-এর বেশি হলে ক্ষারীয়, 7-এর কম হলে অম্লীয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো কিছু গুরুত্বপূর্ণ পদার্থের পিএইচ আমি বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা পড়ে ফেলবা, বুঝছো? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ে ফেলবা। মেইনলি তোমরা যেটা যেটা পড়বা আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ। তোমরা রক্তের পিএইচটা পড়বা, রক্তের পিএইচটা পড়বা, এটা হচ্ছে গড়ে 7.4, সর্বনিম্ন 7.35 হতে পারে, সর্বোচ্চ কি হতে পারে 7.45 হতে পারে। আচ্ছা, তো বৃষ্টির পানির পিএইচ নরমালি 5-এর কম হয় না, 5-এর কম হয়ে গেলে এটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। তো নরমালি সচরাচর যত হয়ে থাকে এটাই আমরা লিখছি, বুঝছো? আর শ্যাম্পু, আমরা যে শ্যাম্পু ইউজ করি, তোমরা যে শ্যাম্পু ইউজ করো ভাইয়ারা, এই শ্যাম্পুটা কিন্তু কিছুটা অম্লধর্মী হইতে হবে, ডিউ এর জন্য লাগবে, লাগতেই পারে। আমি জানি না, ডিউতে নরমালি এরকম মুখস্থ জিনিস খুব একটা দিচ্ছে না, ম্যাথ রিলেটেড জিনিসই দিচ্ছে, পড়ে রাখবা আর কি মেডিকেলের জন্য। তো দেখো শ্যাম্পুটাও কি হইতে হবে, অম্লীয় হইতে হবে, কারণ আমাদের মাথার ত্বক এবং চুলের পিএইচ কিন্তু ভাই কিছুটা নেগেটিভ, বুঝছো? তুমি যদি ক্ষারীয় সাবান ব্যবহার করো তাহলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে, এটা তোমাদের জানার কথা। সাবান কিন্তু ক্ষারীয়, বুঝছো ভাইয়া? সাবান কি, সাবান হচ্ছে ক্ষারীয়। তো ডিরেক্ট আমরা লাক্স সাবান বা এই ধরনের সাবান, স্যান্ডালিনা, স্যান্ডাল সোপ, এই ধরনের সাবান কিন্তু আমরা চুলে ব্যবহার করতে পারবো না, বুঝছো? তো চুলে ব্যবহার করলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে, তাই পিএইচ ব্যালেন্সড সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। তোমরা যাই কেনো না কেন প্যারাবেন এবং সালফেট ফ্রি শ্যাম্পু তোমরা কিনবা, আমি লিখে দিচ্ছি। তোমরা যে শ্যাম্পু ইউজ করো না কেন এই দুটা জিনিস থাকা যাবে না। অনেকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য প্যারাবেন ইউজ করে, কিন্তু ভাইয়া প্যারাবেন ইউজ করা যাবে না, এটা আমাদের হেলথের জন্য ঝুঁকিপূর্ণ। এবং সালফেট, সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। যখনই তোমরা শ্যাম্পু কিনবা জিজ্ঞেস করবা বা ইনগ্রেডিয়েন্টস গুলা দেখবা এর মধ্যে মিথাইল বা প্রোপাইল প্যারাবেন আছে কিনা, এর মধ্যে সালফেট আছে কিনা অতিরিক্ত, বুঝছো? এসএলএস, সোডিয়াম লরাইল সালফেট নামে একটা জিনিস দেওয়া আছে। সালফেটের পরিবর্তে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, কিন্তু একটু দামটা বাড়ে, কিন্তু এতে কোনো সমস্যা নাই। এই দুইটা তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? সাবান মুখে দেওয়া যাবে না, মুখের পিএইচটাও কিন্তু ফেস ওয়াশের পিএইচটাও 7-এর কম হয়, মনে রাখতে হবে। আচ্ছা, তো এই কয়েকটাই। আর দুধের এটা তোমরা পঞ্চম অধ্যায় থেকে 5th চ্যাপ্টার থেকে একটু দেখে নিবা, এটা 6-এর আশেপাশে একটু বেশি হয়, 6-এর বেশি হয়, বুঝছো? মানে কেন জানি মনে হচ্ছে এটা 6-এর একটু বেশি হবে।
এটা এটা কোন একটা বই থেকে বা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে, তোমরা হাজারিনাক স্যারের বইটা দেখে ফেলবা। না, শ্যাম্পু ইউজ করে চুলের জন্য ক্ষতিকর না, ভালো শ্যাম্পু ইউজ করবা, ভালো শ্যাম্পু এবং নিয়মিত ইউজ করা যায়। ধরো বাইরে থেকে যখন যাবা তখন শ্যাম্পু ইউজ করতে হবে, কখনো চুলে ময়লা জমতে দিবা না। চুলের গোড়ায় যদি ময়লা জমে তাহলে কিন্তু এই চুল বেশি দিন আর থাকবে না, সে টেলোজেন ফেজে চলে যাবে। তোমরা হয়তো বা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলা পড়ছো, তাই না? তো সেখানে তোমরা দেখবা চুলেরও কিছু ফেজ আছে, বুঝছো? এগুলা ইনশাল্লাহ বা বড় হলে পড়তে পারবা। তো যাই হোক, এটা এমসিকিউ এর জন্য আমি খুব বেশি সময় নিয়ে নিলাম। এবার আমাদের মেইন টপিকে চলে আসছি, সেটা হচ্ছে পিএইচ নির্ণয়। বিভিন্ন টাইপের পিএইচ, দ্রবণের পিএইচ আমরা নির্ণয় করব। ঠিক আছে ভাইয়া, বিভিন্ন টাইপের দ্রবণের পিএইচ আমরা নির্ণয় করব। আর হচ্ছে এই টপিক গুলো পড়ানো শেষ হলে যদি সময় থাকে, ঠিক আছে ভাইয়া, যদি সময় থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই তোমাদের যে প্রশ্ন আছে যে ভাইয়া ইয়ে করেন, অ্যাসিডের শক্তিমত্তা, অ্যাসিড ক্ষারের শক্তিমত্তা, সেটা নিয়ে আমি একটু কথা বলে দিব, বুঝছো? আচ্ছা, দুধের পিএইচ 6.7 থেকে, এই তো বলছিলাম না, একটু বেশি হবে। হ্যাঁ, কদর, মোহাম্মদ কদর আলী মনে হয় নামটা। তো 6.7 থেকে 6.9, মানে ওইরকমই 6.7 এর আশেপাশেই থাকবে। মেডিকেলের বই কবে আসবে? খুব দ্রুতই চলে আসবে, এটা নিয়ে একদম ওড়াধুরা কাজ চলতেছে। আর শ্যাম্পুর নাম সাজেস্ট করব, এটা তোমরা দেখে নিবা, বুঝছো? তোমরা একটু সার্চ করবা। তবে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা ট্রেজেমিটা ইউজ করতে পারো। অনেকে আবার বলবা যে ভাই এসব কি নাম বলতেছেন। তবে নাম যেহেতু শুনতে চাইছো, নাম যেহেতু শুনতে চাইছো তাইলে ইয়ে করবা, আমি আমি বলে দিলাম, ট্রেজেমিটা ইউজ করতে পারো, এটা ভালো, সালফেট ফ্রি। ডাব শ্যাম্পু খুব বেশি এটা ভালো না, একদমই ভালো না, অ্যাকচুয়ালি ভালো না, জাস্ট দামটাই বেশি। তো হ্যাঁ, ট্রেজেমি ইউজ করতে পারো। তো দেখো, ছেলে পেলেরা যারা আছে, তোমরা তো 10-12 বছর পরে বা আল্লাহ বাঁচায় রাখলে কিছু কয়েক বছর পরে বিয়ে শাদী করবা, তাই না ভাইয়া? তোমাদের চুল থাকুক না থাকুক, তোমাদের বউদের জন্য কিন্তু লাগবে, সুতরাং শিখে নাও এখনই। ক্লিয়ার টেয়ার ভালো না ভাই, ক্লিয়ার এগুলা ভালো না, চুল একদম খসখসা করে ছেড়ে দিবে। ক্লিয়ার, ডাব এগুলা ভালো না। আচ্ছা, দেখো পিএইচ নির্ণয়, আমরা কেস ওয়ানে গেলাম। কেস ওয়ান, প্রথমে দেখো শক্তিশালী মনোপ্রোটিক অ্যাসিড, লিখে ফেলো কেস ওয়ান, এই লাইনটা লিখো সবাই, প্রত্যেকে এই লাইনটা লিখো, প্রত্যেকে এই লাইনটা লিখো, যা আছে সুন্দর করে লিখো, লেখা শেষ হলে ডান লিখবা, ঠিক আছে? অনেকে আচ্ছা, এটা লিখো, তোমরা লিখতে লিখতে আমি দু একটা কথা বলি। তো অনেকে হেড এন্ড শোল্ডার ইউজ করে ড্যান্ড্রফের জন্য, কিন্তু আমি দেখি নাই খুব একটা যে ড্যান্ড্রফের খুব কাজ হয়েছে কিনা। ড্যান্ড্রফের জন্য তোমরা একটা কাজ করতে পারো, বাজার থেকে ভিনেগার কিনে নিবা, বুঝছো? অ্যাপল সাইডার ভিনেগার, এসিভি, এসিভি। এই অ্যাপল সাইডার ভিনেগার পানির সাথে মিশিয়ে তো গোসল করার সময়, অনেকে তো গোসল করতে আধা ঘন্টা সময়ও লাগে, তো 5 মিনিট তার জন্য কিছু না। তো 5 মিনিট একটু মাথার স্ক্যাল্পে লাগিয়ে ইয়ে করবা, মাসাজ করবা, মাসাজ করলে দেখবা যে এই ইয়ার থাকবে না, ড্যান্ড্রফ থাকবে না, বুঝছো? এবং চুলের যে পিএইচটা আছে, পিএইচটাও ব্যালেন্সড হবে, বুঝছো? অ্যাপল সাইডারটা সবাই ইউজ করে, ক্যারো ভিনেগার না, ক্যারো ভিনেগার ইউজ করা যাবে না ভাই। আচ্ছা, সানসিল্ক নিয়ে আমার, আমি এত বিশেষজ্ঞ না তো, ওইটা আমি ইয়ে করতে পারবো না, অ্যাকচুয়ালি বলতে পারবো না। আচ্ছা, লেখা শেষ। আগে অনেকগুলো স্লাইড পড়ানো হয়েছে, প্রায় 11টা স্লাইড পড়ানো হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তাইলে লিখছো আশা করি। শক্তিশালী মনোপ্রোটিক অ্যাসিড, দেখো ভাইয়া, শক্তিশালী অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে ভেঙে যায়, ধরো যে আমরা নাইট্রিক অ্যাসিডের কথাই বলি, এই নাইট্রিক অ্যাসিড, অথবা ধরো যে হাইড্রো আয়োডিক অ্যাসিড, অথবা হাইড্রোব্রোমিক অ্যাসিড, এবং হইতে হবে মনোপ্রোটিক। লেখাটার দিকে তাকাও, হ্যাঁ মনোপ্রোটিক। মনোপ্রোটিক মানে যাদের একটা প্রোটন দান করার ক্যাপাসিটি আছে,
তারাই হচ্ছে মনোপ্রোটিক। বুঝছো? যেমন তারা যখন ভাঙবে তাদের লঘু দ্রবণে সম্পূর্ণরূপে ভেঙে যায়। নর্মালি লঘু হলে সম্পূর্ণ ভাঙে। যদি অনেক গাঢ় করে ফেলো তাহলে শক্তিশালী হলেও দেখা যায় সাম্য অবস্থা তৈরি করে বসে থাকে, সবটুকু ভাঙে না। আচ্ছা, H প্লাস I মাইনাস, H প্লাস I মাইনাস, সরি Br মাইনাস। বুঝছো? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের ঘনমাত্রা যত, ভাইয়ারা মনোযোগ দিয়ে কথা শোনো, আরে ছেলেপেলেরা রে পড়াশোনা করো, বুঝছো? আস্তে ধীরে ছেলেপেলেদের যত বয়স বাড়ে তত এদের সৌন্দর্য বাড়ে। দেখো নাইট্রিক অ্যাসিড, এই মানে সবারই এখন পড়াশোনা করো, এখন এত কিছু চিন্তা করতে হবে না। তো একটা অ্যাসিড, এই অ্যাসিডের ঘনমাত্রা যত, H প্লাস এর ঘনমাত্রা কিন্তু ভাইয়া ততই হবে। কথাটা আমি আবারও বলি, অ্যাসিডের ঘনমাত্রা যত H প্লাস এর ঘনমাত্রা ততই, কারণ দেখো একটা থেকে একটাই তৈরি হয়। এই যে HI এর ঘনমাত্রা যত, H প্লাস এর ঘনমাত্রা তত, HBr এর ঘনমাত্রা যত, H প্লাস এর ঘনমাত্রা তত। তার মানে আমাদের কোনো চিন্তাই করার দরকার নাই ভাইয়া, ডিরেক্ট এই অ্যাসিডের যদি দেখি এরকম শক্তিশালী অ্যাসিড, কয়েকটা নাম আমি অলরেডি লিখে দিছি, তো মনোপ্রোটিক অ্যাসিড যদি হয় তাইলে দশমিকের পরে যতগুলা ঘর থাকবে তার পিএইচ তত হবে। দশমিকের পর এবার কয়টা ঘর আছে দেখো, নাইট্রিক অ্যাসিড বলছে, তো নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে H প্লাস এর ঘনমাত্রা তাই হবে। এবং দেখা যাচ্ছে দশমিকের পরে 4টা ঘর আছে, তাই না? দশমিকের পরে যদি 4টা ঘর থাকে ভাইয়া পিএইচ ততই হবে, ডিরেক্ট বসায় দিতে পারবা এমসিকিউ তে যদি আসছে। বুঝছো? পিএইচ সমান 4 হয়ে যাবে, যদি এটা তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো প্রমাণ করে দেখাচ্ছি, মাইনাস লগ, দেখো এটাকে আমরা লিখতে পারবো 10⁻⁻4 মোলার। তাহলে বসাই দিলাম 10⁻⁻4 মোলার। তো 4 সামনে আসবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো পিএইচ সমান হচ্ছে 4। জাস্ট এতটুকু ছোট্ট একটা কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, শক্তিশালী অ্যাসিড তুমি কিভাবে বুঝবা? যে পরিচিত অ্যাসিড গুলো দেখতেছে, যত খনিজ অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরাই হচ্ছে কয়েকটা শক্তিশালী অ্যাসিড। আমি লিখে দিচ্ছি শক্তিশালী অ্যাসিড, কিছু শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী বা তীব্র, কিছু তীব্র অ্যাসিড। অ্যাসিডের বানানটা কিন্তু ঠিক লিখে নাই। যেমন দেখো ভাইয়া HClO4, তারপর হচ্ছে H2SO4, তারপর হচ্ছে HNO3, তারপরে দেখবা হচ্ছে HI, HBr, HCl। বুঝছো? আচ্ছা, আমরা যদি শক্তিমত্তার কম্পারিজন করি, দেখো শক্তিমত্তার তুলনা, তাই না ভাইয়া? অ্যাসিডের শক্তিমত্তা দেখো, অ্যাসিডের তীব্রতা, এটা মনে রাখবা, অ্যাসিড এর তীব্রতা এর কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর নির্ভর করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান, দেখো ভাইয়া জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। বুঝছো? যেমন HClO4 পারক্লোরিক অ্যাসিড, এইখানে ক্লোরিনের জারণ মান তোমরা একটু বের করে দেখো তো কত হয়। 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7 থাকে। দেখো ভাইয়া এই ক্লোরিনের কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে 7, সালফারের কেন্দ্রীয় মৌলের জারণ মান 6, এই ক্ষেত্রে নাইট্রোজেনের কেন্দ্রীয় মৌলের জারণ মান 5। তার মানে এই সূত্রানুসারে সব থেকে শক্তিশালী হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা। বুঝছো? কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। বোঝা গেল? তারপরে দেখো, তারপরে তারপরে আরেকটার কথা বলি, H, দেখো মনোযোগ, HClO3 ক্লোরিক অ্যাসিড, তারপর হইতে পারে HClO2 ক্লোরাস অ্যাসিড। তো এটা এইখানে ক্লোরিনের জারণ মান +5, এইখানে হচ্ছে +3। তাহলে বুঝতেই পারতেছো এটা শক্তিশালী হবে এটার চেয়ে, এটা হবে এটার চেয়ে। কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হবে তার
তীব্রতা তত বেশি হবে। মনে থাকবে? হ্যাঁ, এই এমসিকিউতে সবগুলোই আসতে পারে। মেডিকেল অ্যাডমিশনের রসায়ন ক্লাস না ভাইয়া, মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার অন্তর ভাইয়ারা ওনারা নেবেন। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ঠিক আছে, এবার খেয়াল করে দেখবা, আমি যদি এটার কথা বলি, H2SO3, H2SO3 সালফিউরাস অ্যাসিড, এখানে দেখবা সালফারের জারণ মান হচ্ছে +4, তাইলে এটা এটার চেয়ে বেশি শক্তিশালী হবে, বুঝছো? তারপরে নাইট্রাস অ্যাসিড HNO2, এটার +3, তাইলে এটা এটার চেয়ে বেশি, এটা এটার চেয়ে বেশি শক্তিশালী হবে, ঠিক আছে? আর যদি সেম হয়, আচ্ছা বাই দ্য ওয়ে, হাইড্রাসিডের বেলায় মনে রাখবা এরকম মুখস্থ করবা, হ্যাঁ, এটা মুখস্থ করবা, এবং এটার ব্যাখ্যাটা আমরা তৃতীয় অধ্যায় যখন পড়াইছিলাম না তখন পড়াইছি, সুতরাং এখন আমি টাইম নষ্ট করব না। তো দ্বিতীয় প্রশ্ন, যদি ভাইয়া জারণ মান সমান হয়, জারণ মান সমান হলে লিখো, লিখো জারণ মান সমান হলে, কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি সমান হয়, সুন্দর করে লিখে রাখো, হ্যাঁ, খাতার মধ্যে বিভিন্ন কালার দিয়ে লিখে রাখো। জারণ মান সমান হলে কেন্দ্রীয় মৌলের যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি কেন্দ্রীয় মৌলের, কিন্তু সে বেশি শক্তিশালী, সে বেশি তীব্র। তার মানে তীব্রতা প্রথমত জারণ মানের উপর নির্ভর করতেছে, জারণ মান যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। আবার যদি জারণ মান সমান হয় তাইলে ভাইয়া কি হবে, তাইলে হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে বেশি তীব্র হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, HNO3 আর হচ্ছে H3PO3 PO4, আমাকে বলতে হবে নাইট্রোজেন এবং ফসফরাসের জারণ মান কত। না রে, ওই ওই ছেলেটাকে আর তবে ও বুঝে গেছে যে ও যে একটা অপরাধ করছে ক্লাসে, তো সেটা বুঝে গেছে, তো সমস্যা নাই, তো আমরা আর পরবর্তীতে ইয়ে করি নাই। আহ, দেখো দুইটারই বোথ +5 সেরা। আচ্ছা, মুরাদ, নন্দিনী, ইসরাত, তানজিম, মাসুমা, রাখি, দেবনাথ, দেবজিৎ হালদার, তানজিম, তানজিনা, হ্যাঁ সবাই সঠিক বলছো। তাইলে দুইটার যদি +5 হয়, এবার আমাকে বলো দেখি দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী হবে। দুইটাই +5, তাহলে দুইটার শক্তিমত্তা সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে না, বাস্তবে একটা বেশি। তাইলে কার কার তীব্রতা বেশি হবে? মিমি, হ্যাঁ মিমি সঠিক অ্যান্সার করছে, শ্রাবন্তী সঠিক অ্যান্সার করছে। আচ্ছা, তো সবাই তোমরা দু একজন ছাড়া, দু একজন আবার ভুলও করতেছো। ভাই খেয়াল করে দেখবা নাইট্রোজেন কিন্তু ফসফরাসের উপরে অবস্থান করে, তাই না? তো আমরা জানি উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, তো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাইয়া 3.1, আর ফসফরাসের হচ্ছে কত যেন, ফসফরাসের হচ্ছে 2.1, সরি 2.5, 2.1, ঠিক আছে, ফসফরাসের হচ্ছে 2.1। তাইলে বুঝতেই পারতেছো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, এ বেশি শক্তিশালী অ্যাসিড হবে। তাহলে দেখো অ্যাসিডের তীব্রতা আমরা একটা স্লাইডের মধ্যেই বোঝায় দিয়ে দিলাম, অ্যাসিডের তীব্রতা একটা স্লাইডে হয়ে গেছে, চাইলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা এক স্লাইডে কিন্তু মোটামুটি যতগুলা কনসেপ্ট আছে আমরা নিয়ে নিলাম, এবং এর মধ্যে পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ আরো আছে, আসলে পড়ার তো শেষ নাই, আরো আছে, তোমরা চাইলে নতুন করে পড়তেও পারো বই থেকে, তোমরা বই থেকে পড়ে নিবা নিজেরা। আচ্ছা, ফসফরাসের আমার মনে হয় 2.1, আমি নট শিওর। আচ্ছা গেল, তবে নাইট্রোজেনের চেয়ে কম, এটা 100%। তারপরে দেখো শক্তিশালী অ্যাসিডের পাওয়ার থেকে বিপরীত চিহ্নযুক্ত ওইটাই হয়ে যাবে, তাইলে সেম জিনিস, পেজ সমান 3, তোমরা জাস্ট এটা লিখো। 2 নাম্বার দেখো, হ্যাঁ 2 নাম্বার, 2 নাম্বার ম্যাথ, জাস্ট পাওয়ারটা যা হবে দশমিকের পরে যত ঘর থাকবে অথবা পাওয়ার যত হবে ওটাই তার পিএইচ হবে, ওটাই কি হবে, পিএইচ হবে। হ্যাঁ আজকের নোটটাও সুন্দর করে লিখে ফেলবা, আমাকে শেয়ার করবা।
ঠিক আছে, ওকে ওকে, জায়েদ, কোনো সমস্যা নেই। এরপরে দেখো কেস 3টা একটু ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, কেস 3টা একটু ইম্পর্টেন্ট। শক্তিশালী অ্যাসিডের পিএইচ এবং পিএইচ এর পরিবর্তন যদি করা হয়, লিখো, এটা লিখো, কেস 3। এটা হচ্ছে আমাদের কেস 3। সেটা দেখো প্রশ্ন কিভাবে আসতে পারে। দেখো, শক্তিশালী কোন একটা অ্যাসিডের পিএইচ এবং পিওএইচ এর যদি পরিবর্তন হয়, সেখান থেকে ঘনমাত্রার পরিবর্তন বের করতে হবে। যেমন এই ম্যাথের দিকে তাকাও, খুব মনোযোগ দিয়ে তাকাও, যে কোন দ্রবণের পিএইচ এর মান, 2 থেকে 5-এ পরিবর্তিত হলে H+ এর ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে। বুঝছো? কেস 2টা তোমরা দেখো নাই। কেস 2টা হচ্ছে জাস্ট পাওয়ারটাই পিএইচ হয়ে যাবে, বিপরীত চিহ্নযুক্ত পাওয়ারটাই ডিরেক্ট উত্তর হয়ে যাবে। আচ্ছা, ওটা সেম কেস 1 এর মতোই। এবার এটার দিকে মনোযোগ দাও, আমরা সবগুলা কেস এক এক করে শেষ করে ফেলবো। দেখো পিএইচ এর কিরূপ পরিবর্তন হয়েছে, তাহলে আমরা বলতে পারি পিএইচ 1 সমান হচ্ছে 2। পিএইচ 1 সমান যদি 2 হয়, তাহলে আমাকে বলো এই H+ এর ঘনমাত্রা কত। তোমরা হয়তোবা জেনে থাকবা, এটা হবে tan ইনভার্স 2, তাই না? বিপরীত লগারিদম করলেই কিন্তু হয়ে যাবে tan ইনভার্স 2। এরপরে দেখো, হ্যাঁ, কয়েকজন তোমরা সুন্দর অ্যান্সার করে ফেলছো। তাহলে দেখো ভাইয়া, তারপরেরটা PH2, এটা হচ্ছে 5। তার মানে শুরুতে ছিল 2, তারপরে হয়ে গেছে 5। দেখো তো এইবার H+ এর ঘনমাত্রা কত হয়েছে, এবার হয়ে গেছে tan ইনভার্স 5। তাইলে H+ এর ঘনমাত্রার পরিবর্তন কত গুণ হইল? H+ এর ঘনমাত্রার পরিবর্তন সমান, দেখো আগে ছিল H1 ডিভাইডেড বাই H2। কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাইছে আমরা সেটাই বের করব। কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাইছে আমরা সেটাই বের করব। লিখতে থাকো, আমি যা যা লিখছি লিখতে থাকো। শুরুতে ছিল H1, তারপরে করে ফেলছি H2। তাহলে দেখো ভাইয়া, tan ইনভার্স 2 ডিভাইড বাই tan ইনভার্স 5, তার মানে এটা হয়ে গেছে 10⁻3। এবার তোমরা আরেকটা কাজ করতে পারো। দেখো ভাইয়া, আমরা যদি এই কাজটা করতাম তাহলে মনে হয় আরেকটু বেটার হইতো, আরেকটু ভালো হইতো। দেখো আরেকটু ভালো হইতো কেমনে, এমনে আমরা H2 ডিভাইড বাই H1 এই কাজটা করি। তার মানে tan ইনভার্স 5, tan ইনভার্স 2, tan ইনভার্স 3। তার মানে আমরা যখন পিএইচটা 2 থেকে 5-এ নিয়ে গেছি, তখন আসলে H+ এর ঘনমাত্রা 1000 গুণ কমে গেছে। দেখো, হ্যাঁ, 1000 গুণ হ্রাস পেয়েছে। আমরা ডিরেক্ট এই যে মাইনাস চিহ্নটা দ্বারা কিন্তু এটাও প্রকাশ করতে পারি যে ভাইয়া 1000 গুণ হ্রাস পেয়েছে, এইভাবে বলতে হবে। হ্যাঁ, কথাটা এইভাবে বলতে হবে, 1000 গুণ হ্রাস পেয়েছে, 1000 গুণ হ্রাস পেয়েছে। তার মানে শুরুতে ছিল H1, এখন হয়েছে H2। তাহলে H1 এর থেকে H2 দেখা যাচ্ছে 1000 গুণ কম। দেখো ভাই, tan ইনভার্স 10⁻³ মানেই হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে 1000 গুণ হ্রাস পেয়েছে। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, পিএইচ যদি 1 একক কমে তাহলে 10 গুণ হ্রাস পাবে, সরি 1 একক যদি বাড়ে তাহলে 10 গুণ হ্রাস পাবে, 2 একক বাড়লে 100 গুণ হ্রাস পাবে, 3 একক বাড়লে 1000 গুণ হ্রাস পাবে। বুঝতে পারছো? এই স্লাইডে যাই দেওয়া থাকুক, দুইটাই হবে, তুমি হিসাব করে দেখো, তোমাকে জাস্ট এক্সপ্লেইন করতে হবে জিনিসটা, তুমি জাস্ট এক্সপ্লেইন করো, ঠিক আছে? তুমি চাইলে এটাও দিতে পারো।
তাহলে এটা কত হয়ে গেল? tan ইনভার্স শুরুতে ছিল 2, তারপর হচ্ছে 5, তাই না ভাইয়া? একই তো না? এত। তার মানে 1000 গুণ হ্রাস পেয়েছে, 1000 গুণ পরিবর্তন হয়েছে। হ্যাঁ নাবিলা ইসলাম, তোমার কমেন্টের উত্তর দিয়ে দিলাম। ভাগ না করে বিয়োগ, না ভাইয়া বিয়োগ করা যাবে না, এই ক্ষেত্রে কত গুণ হ্রাস পাইছে, কত গুণ এটা বের করতে হবে। হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে কত গুণ, কত গুণ হ্রাস বৃদ্ধি, কত গুণ হ্রাস বৃদ্ধি সেটা তুমি বের করে ফেলবা। পরীক্ষায় চাইলে এইভাবেই চাইবে, বুঝছো? না তাসকিন জাহান, তুমি ভাইয়া পরে জয়েন করছো, সুতরাং আগের স্লাইডগুলো এখন দেখাইতে পারবো না। শুরুতেই সবাইকে আমরা কথা দিছি যে যারা পরে জয়েন করবে তাদের জন্য আমরা প্রিভিয়াস স্লাইড দেখাবো না, বুঝছো? তারা আবার রেকর্ড ক্লাসটা ওই অংশটুকু দেখবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, উপরের সূত্রটা বসাই দিলেও হবে, আমি জাস্ট এটা কিভাবে আসছে সেটা দেখাইছি আর কি, এতটুকুই। হ্যাঁ, ভাগ করা মানেই কিন্তু পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। ভাগ মানেই হচ্ছে ভাইয়া পাওয়ারগুলা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাই না? এই বুঝছো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা তাহলে আমাকে বলো তো, পিএইচ শুরুতে ছিল 5, তারপরে বানায় ফেললাম 3, তাহলে H প্লাস এর কেমন পরিবর্তন হলো? H প্লাস এর কেমন পরিবর্তন হলো? দেখি এটা কে বলতে পারে। H প্লাস এর কেমন পরিবর্তন হলো? H প্লাস কি বাড়লো নাকি কমলো? শুরুতে ছিল PH5, তারপরে PH3। এই তো সাবাস, সাবাস, তোমরা অধিকাংশই প্রায় 95% তোমরা সঠিক অ্যান্সার দিছো। তার মানে যেহেতু ভাইয়া পিএইচ এর ভ্যালুটা কমে গেছে, পিএইচ এর ভ্যালু কমে যাওয়া মানে আসলে H প্লাস এর ভ্যালু বেড়ে যাওয়া, তাই না? তাহলে দেখো আমরা চাইলে কি করতে পারি, H2 ডিভাইড বাই H1 এরকম করতে পারি। তার মানে tan ইনভার্স PH2 tan ইনভার্স PH1, তো আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াইলো? আলটিমেটলি সূত্রটা দাঁড়াইলো হচ্ছে tan ইনভার্স PH1 মাইনাস PH2। তাহলে দেখো ভাইয়া tan ইনভার্স 5 মাইনাস 3, তার মানে দেখো tan স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ হয়ে গেছে। দেখো তার মানে অ্যান্সারটা কি হইলো? অ্যান্সারটা হইলো 100 গুণ বেড়ে গেছে। 100 গুণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে, 100 গুণ বেড়ে গেছে, বুঝছো? H1 এর তুলনায় H2 অর্থাৎ পরবর্তী H প্লাস এর ঘনমাত্রা 100 গুণ বেশি ছিল, 100 গুণ বৃদ্ধি। হ্যাঁ, 100x, ঠিক আছে, 100 গুণ বেড়ে গেছে। এই তো ক্লিয়ার, লিখে ফেলো সবাই, ঝটপট লিখে ফেলো, লিখে ডান লিখো। হ্যাঁ, সুন্দর। এরপরে দেখো কেস 4। অনেক সময় দেখো তোমাদেরকে আমরা পরিমাণগত রসায়ন পড়াইছি, অনেক সময় দেখবা কি পরীক্ষার হলে মোলারিটি এককটা দেওয়া নাই, দেখবা ভাইয়া মোলারিটি একক দেওয়া নেই, তখন না শতকরা একক দেওয়া থাকবে। তখন কি থাকবে জানো? শতকরা একক দেওয়া থাকবে। তো শতকরা একক থেকে আমরা দ্রবণের পিএইচ বের করব, বুঝছো? আমরা কি করব? শতকরা একক থেকে দ্রবণের পিএইচ বের করব, ঠিক আছে? আচ্ছা, শতকরা থেকে দ্রবণের পিএইচ নির্ণয়, খুব মনোযোগ। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বাই স্ট্রেংথ দেওয়া আছে 2.5%। তোমাদের মনে থাকার কথা, শতকরা থেকে মোলারিটিতে আসার সূত্র হচ্ছে, দেখো ভাই শতকরা থেকে মোলারিটিতে আসার সূত্র হচ্ছে 10x ডিভাইডেড বাই m, তাই না? আমরা একদম প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পড়াইছি, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে পড়াইছি, দুইটা অধ্যায়ে এটা পড়ানো হয়েছে। এ তো সেরা, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। 10x বাই m,
তাহলে আমরা কি করে ফেলবো, এক্স হচ্ছে এটা, এক্স হচ্ছে ভাইয়া দশমিক যেটা দেওয়া আছে, শতাংশ যেটা দেওয়া আছে সেটা, এই ভ্যালুটা বসায় দিবা। তাহলে আমরা বের করি 10 ইন্টু 2.5 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 এত মোলার। তাহলে দেখো 25 ডিভাইডেড বাই 40 4 কত হবে, যত হওয়ার ততই। দেখো 2.5 ডিভাইডেড বাই 4 0.625 এত মোলার। তার মানে এই টাইপটা দেওয়ার কারণ হচ্ছে যদি মোলারিটি ছাড়া অন্য কোনো একক দেওয়া থাকে তোমাকে মোলারিটিতে আসতে হবে, তারপরে তো ম্যাথটা করতে হবে। বলো বুঝাতে পারলাম কিনা। এবার দেখো ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলা খুবই শক্তিশালী ক্ষারের অন্তর্ভুক্ত। তাইলে এখান থেকে যে হাইড্রোক্সিল আয়নটা আসবে সেটাও সমান হবে। তাহলে আমরা বের করে ফেলবো পিওএইচ প্লাস পিএইচ সমান হচ্ছে 14। তাহলে আমরা বের করতে পারবো ভাইয়া পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, আর পিওএইচ মানেই হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। এবার আমাকে বলো এই ভ্যালুটা কত আসে। দেখো 14 লগ অ্যান্সার, তাহলে এটা কত আসে 13 দশমিক, হ্যাঁ সাবাস সুন্দর, রিচি অ্যান্সার করছে 13.79, একদম ঠিক আছে। হ্যাঁ মুশফিক নন্দিনী তোমরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। 13.79, তারপরে আবার 6ও আছে, অনেক অনেক ক্ষারীয়, অনেক ক্ষারীয় একটা সলিউশন। বুঝা গেল। বুঝছো কিনা। ভাপা পিঠা এই গরমকালে হয়তো, ও ভাপা পিঠা তো সবসময় বানানো যায়, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার। তো এইভাবে যদি অন্য কোনো একক দেওয়া থাকে ভাইয়া তোমাকে শুরুতে মোলারিটিতে যেতে হবে, তারপরে পিএইচ নির্ণয় করতে হবে। গেল। তারপর কেস 5, যদি অতিরিক্ত ঘনমাত্রা দেওয়া থাকে, অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্ত, তখন আমরা কি করব। অ্যাকচুয়ালি এটা না অ্যাডমিশনে পড়ানো হয়। এখন আমার মনে হচ্ছে এইটা স্কিপ করে গেলে ভালো হবে। স্কিপ, স্কিপ করে যাই, কারণ এটা অনেকে বুঝবে না। অতিরিক্ত ঘনমাত্রা থাকলে আর অতি কম ঘনমাত্রা থাকলে এটা পরীক্ষায় এইচএসসি এর জন্য উপযুক্ত হইতে পারে। বুঝছো, অতিরিক্ত ঘনমাত্রা ধরো যে এটা তোমাদের জন্য এসডব্লিউ দেই, যদি তোমরা ব্যাখ্যা করতে পারো তাহলে ভালো, আর যদি ভাই ব্যাখ্যা করতে না পারো আমি এক্সট্রা একটা ক্লাস দিয়ে বোঝাই দিব না। বুঝছো, স্কিপ করে ফেলি। আচ্ছা 2 মোলার সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এর পিএইচ, এটা তোমরা নিজেরা ব্যাখ্যা করার চেষ্টা করবা, চ্যাট জিপিটি বা ইন্টারনেট যা আছে সবকিছু থেকে এদের ব্যাখ্যাটা খুঁজে বের করে নিয়ে আসবা। তারপরে ধরো যে 1 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ, এগুলা কিছু রহস্য থেকে থেকে যাক। বুঝছো, এরকম কিছু ভ্যালু দেওয়া থাকুক না। এখন এটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে, অনেক আলাদা ক্লাস লাগবে, এক্সট্রা ক্লাস। জাস্ট আমি এটা কেন রাখছি তোমাদের দেখানোর জন্য যে এরকম কিছু হইতে পারে। তুমি যদি নর্মালিটা বের করতে চাও দেখবে যে নেগেটিভ আসতেছে, নেগেটিভ। সকল ক্ষেত্রে এটা 14 হবে না, চেঞ্জ হবে, চেঞ্জ হইতে পারে। অ্যাকচুয়ালি চাইছিলাম, মনে হয় না। কেমনে এইভাবে কি সম্ভব এই ক্লাসরুমের সেটআপে?
আচ্ছা, তারপরে অতি কম ঘনমাত্রা থাকলে, যেমন একটা ম্যাথ সলভ করো, একটা কোশ্চেন আমি দিচ্ছি। tan inverse 8 মোলার tan inverse 8 মোলার HI দ্রবণের pH কত? দেখো, এই ধরনের সলিউশনের কত হবে? কেস 5টা আমরা পরবর্তী সময়ের জন্য রাখি ভাই, এখন না কেন, অনেক সময় নষ্ট হবে। দেখবা যে তোমাদের প্রায় 90% স্টুডেন্টই বলবা যে মাথার উপর দিয়ে গেছে। তো তো এটার জন্য আমি আপাতত এখনো প্রস্তুত না, কিছুদিন পরে এগুলো শেষ করি, তারপরে এক্সট্রা ক্লাস দেবো তোমাদের কিছু পরবর্তীতে, এখানে পাবা। হ্যাঁ, নন্দিনী সাহা, শাওন, সবাই তোমরা বলতেছো। হ্যাঁ, 8, খুব সুন্দর, 8। আচ্ছা দেখো তো, তোমরা যে অ্যান্সারটা দিছো pH সমান 8, তোমরা যে অ্যান্সারটা দিছো সেই অ্যান্সারটা কি একটা ক্ষারীয় দ্রবণের pH হয়ে গেছে না? একটা ক্ষারীয় দ্রবণের pH হয়ে গেছে, কিন্তু সলিউশনটা কি? অ্যাসিড। তার মানে অবস্থাটা এমন হয়েছে ঘনমাত্রা অনেক কম। ভাইয়া ঘনমাত্রা অনেক কম, ঘনমাত্রা অনেক কম হোক। দেখো, ধরো যে বিশাল বড় একটা গামলা নিছো, ঠিক আছে, বিশাল বড় একটা গামলা, এই বিশাল বড় গামলা, এই গামলার মধ্যে তুমি 1 ফোঁটা অ্যাসিড অ্যাড করছো, 1 ফোঁটা, তাহলে কি আর ঘনমাত্রা কম হবে না? এই ঘনমাত্রা কম হবে তো? হ্যাঁ, ঘনমাত্রা অনেক কম হবে। তো ঘনমাত্রা কম হলেও তো এর মধ্যে আমরা তো অ্যাসিড অ্যাড করছি নাকি, আমরা তো ক্ষার অ্যাড করি নাই। ক্ষার অ্যাড করলে pH 7 এর বেশি হওয়ার কথা, যেহেতু আমরা অ্যাসিড অ্যাড করছি তাই pH 7 এর কমই হবে, 7 এর কম হবে। তো তার জন্য আমরা কি কাজ করব? তার জন্য আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে। ভাইয়ারা তোমরা প্রত্যেকে জানো পানি নিজেই কিন্তু ভেঙে যেত, তাই না? এটা আমরা শিখাইছি না? পানি নিজেই ভেঙে যায়, পানি নিজে ভেঙে 25°C তাপমাত্রায় tan ইনভার্স 7 মোলার পরিমাণে H+ তৈরি করে, বুঝছো? আর যখন আমরা এখানে HI অ্যাড করলাম, এখান থেকেও H+ তৈরি হয়েছে এবং I- তৈরি হয়েছে। খেয়াল করে দেখো, এইখানে আমরা অ্যাড করছিলাম tan ইনভার্স 8 মোলার। তাইলে এই সলিউশনের মধ্যে পানি থেকে আগত H+ আছে, খুব মনোযোগ, খুব মনোযোগ, পানি থেকে আগত H+ আছে, আবার HI থেকে আগত H+ আছে। তার মানে উভয়ের সমষ্টিটা এবার চিন্তা করতে হবে। এবার আমাদের কি চিন্তা করতে হবে? উভয়ের সমষ্টি। না ভাইয়া, গামলায় আগে থেকে ক্ষার ছিল না, গামলায় পানি ছিল, এইভাবে চিন্তা করা যাবে না। আচ্ছা দেখো, তাহলে টোটাল H+ কত হইল? টোটাল H+ এর ঘনমাত্রা হয়ে গেল, পানি থেকে আসছে tan ইনভার্স 7 আর হাইড্রোজেন আয়োডাইড থেকে আসছে tan ইনভার্স 8, এই দুটার সমষ্টি। দেখো বুঝছো কিনা? এইবার আমরা pH এর ভ্যালুটা বের করব। এইবার আমরা pH এর ভ্যালুটা বের করব। দেখো বুঝছো কিনা? মাইনাস লগ 1.1 ইন্টু tan ইনভার্স 7। দেখো 6.95, কে যেন আগেই সঠিক অ্যান্সার দিছিল। হ্যাঁ, 6.95, 6.95। তো এইভাবে তোমাকে pH বের করতে হবে, বুঝছো? বা 96। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ভাইয়া 7 এর নিচে, 7 এর নিচেই কিন্তু। তাহলে এটা আমি, হ্যাঁ, এটা হচ্ছে যদি তোমার এই ঘনমাত্রা tan ইনভার্স 6, tan ইনভার্স 7, tan ইনভার্স 8, tan ইনভার্স 9 এত কম ঘনমাত্রা যদি থাকে, তখন এদের প্রত্যেকের সাথে পানি থেকে আগত tan ইনভার্স 7টাও যোগ করতে হবে। তো এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাইলে আগের প্রশ্নগুলাতে বা আগের ম্যাথগুলাতে আমরা কেন অ্যাড করি নাই? আগের ম্যাথগুলাতে আমরা কেন এই পানি থেকেও যে H+ তৈরি হয় এটা কেন আমরা অ্যাড করি নাই? এর কারণ হচ্ছে এই ভ্যালুটা না ভাইয়া অনেক ছোট, এই ভ্যালুটা অনেক 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 ছোট। 0.1 এর তুলনায় এই tan ইনভার্স 7 অনেক ছোট ছিল, সেই জন্য আমরা ইগনোর করছিলাম। কিন্তু যখন আমাদের প্রদত্ত অ্যাসিডটাই অনেক কম হবে, তখন না পানিরটাও অ্যাড করতে হবে। বলো বুঝছো কিনা? তখন এই পানির ইয়েটাও অ্যাড করতে হবে, বুঝছো? আশা করি বুঝছো। না না না, অতি বেশি থাকলে
10⁻7 এর সাথে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, যখন অতিরিক্ত বেশি থাকবে তখন আমাদের বিয়োজন ধ্রুবকের সাহায্য নিতে হবে। তো সেই জন্য আমরা বলি এটা একাডেমিকে না পড়াই, আমরা অ্যাডমিশনে পড়াই বা সবাই অ্যাডমিশনেই পড়ায়। আচ্ছা, ঠিক আছে। নাবিহা তাসনিম, তুমি এইভাবে এত বড় মেসেজ করো না ভাইয়া, এটা আমি করতে পারি না এত বড় মেসেজ, ছোট ছোট করে লিখবা। হ্যাঁ, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার আমরা সামনের দিকে আগাই। দেখো ভাইয়া, কুয়েটে একটা প্রশ্ন আসছিল, আমরা এবার কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। দেখো ভাই, এই যে প্রবলেম সলভ করব, অনেক অনেক প্রবলেম আছে, কিছু আমি সলভ করে দিব, তোমরা কিছু নিজেরা প্র্যাকটিস করবা, অনেক অনেক, তারপরে মিশ্রণ, এইভাবে শেষ হয়ে যাবে ক্লাসটা। দেখো আমি কোনটা করে দিব আর তোমরা কোনটা করবা। প্রথমটা খুবই সহজ, তাও করে দেই। লিখো, সবাই লিখো। 3 লিটার দ্রবণে এতটুকু HCl দ্রবীভূত আছে, তাহলে শুরুতে আমাদের মোলারিটি বের করতে হবে। আমরা জানি মোলারিটি সমান 1000 W ডিভাইডেড বাই mv, তাই না? মোলারিটি সমান 1000 W ডিভাইডেড বাই mv। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পড়ানোর পর সব সহজ হয়ে গেছে, একদম হয়ে যাবে আরো। তাহলে 1000 ইন্টু W কত? 1.35 ডিভাইড বাই m এর ভ্যালু কত? আমরা জানি HCl এর m হচ্ছে 36.5 ইন্টু 3 লিটার। দেখো ভাই, 3 লিটার মানে হচ্ছে 3000 মিলিলিটার, এটা মনে রাখতে হবে, মিলিলিটার, তো এত মোলার। তাহলে বের করে ফেলো দেখি। 1.35 36.5 ডিভাইড বাই এত, পয়েন্ট কত আসে? আচ্ছা, আগে এটার অ্যান্সারই বলো। 0.012। ওকে, 0.012। এবার তোমরা পিএইচ বের করে ফেলো, সহজ না? এটা কি HCl? এটা হচ্ছে HCl, অথবা ডিরেক্ট H+ ও বসাই দিতে পারো, কারণ আমরা জানি শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে এটাই হবে, তাই না? কত আসে? 1.9 আসে, সেরা। ওকে, 1.9 কুয়েটে আসছিল, এমসিকিউতে আসছিল, যদিও কুয়েটে সব এমসিকিউ পরীক্ষায় হয়, রিটেন থাকে না। হ্যাঁ, গেল গেল গেল, শেষ, গেল। হ্যাঁ, এত বড় এত বড় সংখ্যা লিখতে হবে না, 3 ঘর পর্যন্ত লিখলেই হবে। হ্যাঁ, তারপর তারপর আমরা এবার ঝটপট দৌড়াবো খালি। হ্যাঁ, দৌড়াবো, আমরা সব শিখছি, এবার আমরা সব জানি, আমরা খালি এবার দৌড়াবো। কোন অ্যাসিডের পিএইচ সমান এত হলে 1 সিসি পরিমাণ অ্যাসিডে হাইড্রোজেন আয়নের সংখ্যা নির্ণয় করো। 1 সিসি, 1 সিসি মানে কি জানো? মনোযোগ, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। এই যে দেখো ভাইয়া, কিউবিক সেন্টিমিটার, আর 1 কিউবিক সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিলিলিটার, আমরা প্রত্যেকে জানি। তাইলে ওইখানে হাইড্রোজেন আয়নের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে পিএইচ যেহেতু দেওয়া আছে 2.5, তাহলে H+ এর ঘনমাত্রা নির্ণয় করে ফেলো। tan ইনভার্স 2.5। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে, -2.5। এটা হয়ে গেছে কত? 0.003, তাই না? হ্যাঁ, আচ্ছা, 32 দিয়ে দিলাম, একটু একটু বেশিটুকুই নিয়ে নিলাম, 0.0032। আচ্ছা, 0.0032, এটা আমরা H+ এর ঘনমাত্রা পাইছি। দেখো ভাইয়া, আমরা H+ এর ঘনমাত্রা পাইছি। আচ্ছা, আমরা কি জানি এটা যে মোল পার লিটার? মোলার মানে কি? মোল পার লিটার, তাই না? এটা কি ভাইয়া মোল পার লিটার? আচ্ছা, তাইলে 1 লিটারে যদি এত মোল হয়, তাহলে 1 মিলিলিটারে কত মোল হবে? লিখো। তাহলে 1 মিলিলিটারে আছে, 1000 ভাগে ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে এইভাবে লিখি, 10⁻³ মোল পার লিটার। 1 লিটারে যদি এত থাকে, তাহলে আমরা 1000 ভাগে ভাগ করে ফেলবো, তাহলে এটা হয়ে যাবে 3.16 ইন্টু 10⁻6 মোল, এত মোল আছে।
এবার মোলটাকে তুমি যা সংখ্যায় কনভার্ট করে ফেলো। 36.5 হচ্ছে HCl এর আণবিক ভর। HCl এর আণবিক ভর হচ্ছে 36.5। যারা বুঝো নাই দেখো। আচ্ছা, মোলকে এবার সংখ্যায় রূপান্তর করব। দেখো ভাইয়া, মোলকে এবার আমরা সংখ্যায় রূপান্তর করব। ইনটু, দেখো এই সংখ্যাটার সাথে আমরা জাস্ট অ্যাভোগাড্রোর নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 গুণ করে দিব। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো বুঝছো কিনা? 1. হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছিলা। 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এতটি খুবই সহজ, কিন্তু একটু পেঁচানো ছিল। দেখো, পরীক্ষায় যদি ফার্স্ট টাইম আসে তোমাদের কিন্তু একটু সময় নিয়ে ফেলবে এই ম্যাথটা। সুতরাং মাথায় রাখতে হবে 100 ml না ভাইয়া, 1 সিসিতে মানে 1 মিলিলিটারে কত? দেখো ভাই, 1 লিটারে আছে এত, তাহলে 1 মিলিলিটারে কত? 1000 ভাগের 1 ভাগ হবে, তাই না? বুঝছো কিনা বলো? অ্যাভোগাড্রোর নাম্বার কেন হলো? কারণ মূল সংখ্যা থেকে সংখ্যায় যেতে হলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখো ভাইয়া, এটা সমান হচ্ছে মূল সংখ্যা। তাহলে তুমি যদি সংখ্যাটা বের করতে চাও, তাহলে মূল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর নাম্বারটা গুণ করতে হবে। আমরা মূল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর নাম্বারটা গুণ করে দিয়েই কি পাইছি? অ্যাকচুয়াল সংখ্যাটা পাইছি। হ্যাঁ, অনেক দোয়া রইলো ভাইয়া। হ্যাঁ, তাহলে আবার বুঝাই। দেখো, পিএইচ দেওয়া আছে, এইচ প্লাস এর ঘনমাত্রা বের করলাম, এত মোল পার লিটার। 1 লিটারে আছে এত মোল। ঐকিক নিয়ম করো, জাস্ট ঐকিক নিয়ম করো। 1 লিটারে আছে এত মোল, মানে 1000 মিলিলিটারে আছে এত মোল। 1 মিলিলিটারে আছে কত মোল? 1000 দিয়ে ভাগ হবে। আমরা ভাগ করছি, দেখো। এরপরে দেখো ভাইয়া, মোল সংখ্যাকে সংখ্যায় রূপান্তর করার জন্য অ্যাভোগাড্রো দিয়ে গুণ করতে হয়। আমরা অ্যাভোগাড্রো দিয়ে গুণ করে দিছি, শেষ। তারপর সামনে আগাই। এই যে দেখো, এটা তোমরা নিজেরা বের করবা। এসডব্লিউ থাকলো, এটা সলভ করতে হবে, আমি দেখবো কিন্তু। পিএইচ এর মান 4 দেওয়া আছে, তাহলে ওএইচ মাইনাস আয়নের সংখ্যা বের করো। তাহলে কি করবা? শুরুতে এইচ প্লাস এর ঘনমাত্রা বের করবা। তাহলে ভাইয়া, এইচ প্লাস এর ঘনমাত্রা বের করবা tan ইনভার্স পিএইচ এই সূত্র দিয়ে। তারপর তোমরা প্রত্যেকে জানো এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, সমান হচ্ছে tan ইনভার্স 14। তো এখান থেকে তোমরা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বের করে ফেলবা। অনেক সহজ, বুঝছো? হ্যাঁ, দেখো, এবার এটা দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত হলে দ্রবণটি নিরপেক্ষ হবে? দেখো ভাইয়া, 100 ডিগ্রিতে পানির পিএইচ কত হলে দ্রবণটি নিরপেক্ষ হবে? আমরা এটা আগেও করাইছিলাম, আরেকবার করাই দিচ্ছি। নিরপেক্ষ দ্রবণের শর্তে লিখো ভাইয়া, নিরপেক্ষতার শর্তে। নিরপেক্ষতার শর্ত কি? নিরপেক্ষতার শর্ত হলো এইচ প্লাস সমান ওএইচ মাইনাস হবে। এই যে, খুব মনোযোগ। এইচ প্লাস আর কি ওএইচ মাইনাস হবে। আবার আমরা জানি পানির আয়নিক গুণফল সমান এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস। এখান থেকে আমরা বের করে ফেলবো কি? এইচ প্লাস ইন্টু এইচ প্লাস। দেখো ভাইয়া, আমি একটু লাইন স্কিপ করতেছি, হ্যাঁ? তোমরা আবার বলবা না যে ভাইয়া এই দুইটা থেকে এটা কেমনে হইলো, কারণ এই দুইটা সমান, তাই আমরা দুইবার গুণ করে দিছি। খেয়াল করবেন। তাইলে এইচ প্লাস সমান কত হবে? রুট ওভার কে ডাব্লিউ। খুব মনোযোগ। দেখো ভাইয়া, রুট ওভার কে ডাব্লিউ মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, আর পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ কে ডাব্লিউ টু দি পাওয়ার হাফ, তাই না? আমরা উভয় পাশে কি নিয়ে নিলাম? নেগেটিভ লগ নিয়ে নিলাম। নেগেটিভ লগ, উভয় পাশে আমরা ঋণাত্মক লগারিদমকে নিয়ে নিলাম। তাহলে কি হবে দেখো, পিএইচ সমান হাফ পি কে ডাব্লিউ। দেখো, এটা আমি করাইছিলাম কিনা? হ্যাঁ, 6.56। হ্যাঁ, একদম ঠিক আছে, তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ। 0.5 ইন্টু মাইনাস লগ 7.5 ইন্টু tan ইনভার্স 14।
একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তোমরা। 6.56, তাই না? পড়াইছিলাম তো নাকি? তার মানে 100 ডিগ্রিতে যদি পানিকে নিরপেক্ষ হইতে হয় তার পিএইচ হইতে হবে 6.56। 6.56 হইল? ওকে, ঠিক আছে, গেল। ইয়েস, ইনশাল্লাহ সবাই তোমরা টপার হবা, তোমরা যে যে কলেজে আসো না কেন। আচ্ছা, তোমরা একটু কলেজের নামগুলো লিখো তো ভাইয়েরা, তোমরা কে কোন কলেজে আসো? আচ্ছা, আমি আহ, প্রশ্ন করতে পারি যে কলেজের নাম ধরে ধরে। না, তোমরাই লিখো কে কোন কলেজের আছো, এটা একটু দেখি। ব্রেক না, ব্রেক লাগবে না, আমরা ক্লাস শেষ করে দিব আগেই। আগে মানে হচ্ছে ব্রেক ছাড়া শেষ করে দিব। ড্যাফোডিল, ডিআরএমসি। ডিআরএমসি কিন্তু আমিও ছিলাম। নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড, আচ্ছা, মাইলস্টোন, বীরশ্রেষ্ঠ, হ্যাঁ, কুড়িগ্রাম, লাকসাম, সাভার, উত্তরা। উত্তরা হাই স্কুলের আছো, আমি উত্তরা থাকি। উত্তরা আজমপুর, আচ্ছা। আনন্দমোহন কলেজ, হ্যাঁ একদম পরিচিত কলেজ। প্রায় দেখা যায় যে এখান থেকে ইয়ে করে। প্রায় তো শরীফ, বরিশাল, সেনবাগ, হ্যাঁ, পাবনা। টায়ার্ড হয়ে গেলাম পড়তে পড়তে। হ্যাঁ, নটরডেম কলেজের আছে, সব মিলাইছিলে। রাজুক উত্তরেরও থাকার কথা, থাকবে। 4,000 স্টুডেন্ট আমাদের আছে, তো বাংলাদেশে কি এতগুলা কলেজ আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কেউ লেখার দরকার নেই। ওকে, একটা আইডিয়া আমার হয়ে গেছে, মাশাআল্লাহ। এরপরে, এরপরে দেখো, অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। এই যে দেখো, এটা পিএইচ নির্ণয় করতে বলছে, শতকরা বিয়োজন দেওয়া আছে, আলফা দেওয়া আছে। দেখো ভাইয়া, যদি আলফা দেওয়া থাকে, লেখো একটা লাইন, লেখো একটা নোট, লিখো নোট, সুন্দর করে একটা নোট লিখে রাখো। তাহলে তোমরা স্টিকি নোটের মধ্যে লিখে বইও অ্যাড করে দিতে পারো। যদি এই তো বিয়োজন ধ্রুবক কে, কেবি, পিকে, পিকেবি, আলফা দেয়া থাকে, তবে যৌগটি, তবে যৌগটি দুর্বল, অ্যাসিড বা ক্ষার। বুঝছো? তার মানে এরা অল্পতেই সাম্যাবস্থা তৈরি করে, এরা অল্পতেই সাম্যাবস্থা তৈরি করে, অল্প পরিমাণেই, খুব বেশি দ্রবীভূত হয় না, অল্প পরিমাণেই সাম্যাবস্থা তৈরি করে। অল্প পরিমাণেই কি তৈরি করে? সাম্যাবস্থা তৈরি করে। অল্প পরিমাণেই সাম্যাবস্থা তৈরি করে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তথ্য। আর যদি এরকম দেওয়া থাকে, তাহলে দেখবা H প্লাস সমান হচ্ছে সি ইন্টু আলফা, অথবা রুট ওভার কে বাই সি, কে ইন্টু সি। দেখো, মনে থাকার কথা, যেগুলো আমি সব পড়াইছি, সব লাস্ট ক্লাসে পড়াইছি। কে বি ইন্টু সি, এইভাবে তোমাদের এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এর পরিমাণটা বের করতে হবে। বাহ, সবাই দেখে আমার আগে অ্যান্সার করে ফেলছো, ভালো, আমি খুব খুশি। তাহলে দেখো, এক্ষেত্রে আমাদের আলফাটা দেওয়া আছে, আলফা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র বসাই করে ফেলবো। তাহলে আমরা জানি পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাইলে হবে মাইনাস লগ সি ইন্টু আলফা, সি ইন্টু আলফা। ভাইয়া ভ্যালুটা বসায় দাও, ভ্যালুটা বসায় দাও। তাহলে মাইনাস লগ সি ইন্টু আলফা, সি হচ্ছে তোমার 0.01, ইন্টু আলফার ভ্যালু দেখো, এই আলফার ভ্যালু কিন্তু 0.012, তাই না? দশমিক, শতকরা থাকলে দশমিকে নিতে হবে। 0.125, 0.0125।
3.9, এই 3.9 আসে। তোমরা কি করতেছো? ও না, এটা তো 2 ঘর আগায় চলে আসবে। 0.125, আমি ভুল করছি। 2.9, হ্যাঁ ঠিক আছে, 2.9। বুঝছো? এই সূত্রগুলা ভাইয়ারা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এই সূত্রগুলা দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে। হ্যাঁ 2.9 হবে। ইয়েস। ওকে, তাহলে আমরা সামনে আগাই, সামনে আগাচ্ছি। আগে বাড়ো। এটা বইয়ের আসছিল একটা প্রশ্ন। দেখো 25°C তাপমাত্রায় জৈব ক্ষারক, এটা ক্ষারক ডাইমিথাইলামিন, এর ঘনমাত্রা দেওয়া আছে 10⁻² মোলার। এর জলীয় দ্রবণের পিএইচ এর মান যদি 7.64 হয়, তাহলে বিয়োজন ধ্রুবক কেবি এর মান কত? ভাইয়া দেখো বিয়োজন ধ্রুবক কেবি এর মান কত, কেবি এর মান কিন্তু চাইছে, তাই না? তাহলে দেখো এটা যেহেতু একটা ক্ষার, অ্যান্সার লিখো। দেখো কি সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। দেখো বাকিগুলো হোমওয়ার্ক দিব না, এখনই কিউট দেওয়া যাবে না, তোমাদের আরো 20 মিনিট টাইম আছে। দেখো দেখো এটা যেহেতু একটা ক্ষার, ডাইমিথাইলামিন, ডাইমিথাইলামিন, যত অ্যামিন যৌগ আছে সব হচ্ছে ক্ষার। জৈব যৌগ পড়াবো, দেখবা কি মজা লাগতেছে জৈব যৌগের মধ্যে নামকরণটা যখন পড়াবো আমি। তো এটা একটা ক্ষার, ক্ষারক, এটা একটা ক্ষারক। তো ক্ষারকের ক্ষেত্রে আমরা জানি কে বি হয়, কেবি, এই কেবিটাই বের করতে বলা হয়েছে। বুঝছো? তার মানে যেহেতু পিএইচ দেওয়া আছে, আমরা খুব ইজিলি পিওএস টা বের করতে পারবো। 14 মাইনাস পিএইচ, তাহলে দেখো আমরা বের করে ফেলি 14 মাইনাস, ভ্যালু দেওয়া আছে 7.64। তো এই হচ্ছে আমাদের পিওএইচ। চুপচাপ সবাই লিখতে থাকো, 14 মাইনাস 7.64, এটা আসে হচ্ছে 6.63। হ্যাঁ করাই দিব, সবই করাই দিব। 6.63, 6.63। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করব। OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করব, tan ইনভার্স 6.36। দেখো 10 টু দি পাওয়ার মাইনাস অ্যান্সার 4.365, 365 ইন্টু tan ইনভার্স 7 মোলার। তার মানে আমরা OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা পাইছি, তাই না ভাইয়া? আমরা OH মাইনাস আয়নের ঘনমাত্রা পাইছি, OH মাইনাস আয়নের ঘনমাত্রা পাইছি। আর একটু আগেই তোমাদেরকে একটা সূত্র আমি লেখাই দিছি, দেখো ভাইয়া, OH মাইনাস সমান এই যে √/, KB ইন্টু সি, তাই না? OH মাইনাস আয়ন সমান কি, স্কোয়ার রুট অফ KB ইন্টু সি, সমান 4.365 ইন্টু tan ইনভার্স 7। বুঝছো? তাহলে এখান থেকে তোমরা কেবি বের করতে পারবা না? এখান থেকে আশা করি তোমরা কেবি বের করতে পারবা। স্কোয়ার ডিভাইড বাই সি এর ভ্যালু হচ্ছে 0.01। কত আসে? এই তো বের করে ফেলছো তোমরা, আমার আগে বের করে ফেলছো। 1.9 ইন্টু tan ইনভার্স 11। এবং কে কেবি এর কোনো একক থাকে না, এটা মনে রাখবা। কে কেবি এর কোনো একক থাকে না। বুঝছো? আর এটা হচ্ছে তোমার ঘনমাত্রা দেওয়া আছে, কনসেন্ট্রেশন দেওয়া আছে সি, কনসেন্ট্রেশন দেওয়া আছে সি। কেন ভাইয়া, তোমাদের তো আরো 20 মিনিট টাইম আছে, এখনই ছুটি লাগবে কেন? ম্যাথগুলা করায় দেই না? পরিমাণগত রসায়নের পুরো অধ্যায়ই শেষ। ইয়েস, কিন্তু Q5 যখন সামনে আসবে, পরবর্তী কোয়ার্টারগুলোতে আবারও আগের কোয়ার্টারের ক্লাসগুলো করানো হবে, চ্যাপ্টারগুলো আবারও পড়ানো হবে, তোমাদের কোনো টেনশন নাই। হ্যাঁ মিনময়, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ ডান, হ্যাঁ লেখা ডান। তারপরে দেখো, এটা আশা করি পারবা, অলরেডি এই নিয়মের একটা করাই দিছি। তারপরে উভয়ের বিয়োজন মাত্রা যদি একই হয়,
সেম সেম পারবা? আচ্ছা, তারপর ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, এর ঘনমাত্রা যদি এত হয়, দেখো ভাইয়া 0.1 মোল পার লিটার ঘনমাত্রা দেওয়া আছে, 0.1 মোলার। এটাও SW পারবা? দেখো এই নিয়মের আমি ম্যাথ কিন্তু করাই দিছি, তো আমি ড্যাম শিওর কনফিডেন্ট তোমরা পারবা। আচ্ছা, সর্বশেষ টপিক, আমরা মিশ্রণের পিএইচ বের করব। এই টপিকটা কিন্তু পরিমাণগত রসায়নের টপিক। পরিমাণগত রসায়নে আমরা এই টপিকটা পড়াইছি, যারা যারা ছিলা তারা মনে করে দেখো। একটা মিশ্রণের পিএইচ, হ্যাঁ ম্যাথগুলো সোজা, হ্যাঁ তাই তো, এগুলো হোমওয়ার্ক। দেখো ভাইয়া, মিশ্রণের পিএইচ কেমনে বের করতে হবে তোমাকে আমরা এখন দেখাবো, ঠিক আছে? একটা সলভ করাই দিব আর একটা হোমওয়ার্ক দিব, তারপরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সর্বশেষ টপিক আজকে দেখো, মিশ্রণের পিএইচ। মিশ্রণের পিএইচ আমরা কেমনে বের করব? ধরে নাও আমি এখানে অ্যাড করলাম 0.1 মোলার HCl 500 ml। আমি এখানে আরো অ্যাড করলাম 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড 200 ml। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সলিউশনের পিএইচ কত? দেখি কারা বের করতে পারো। দুইটা অ্যাসিড মাত্র মিশাইছে, এরকম 4টা 5টা অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, দেখো এই ধরনের ম্যাথ তোমরা কিভাবে সলভ করবা। রিপা বললো যে 0.3, আচ্ছা দেখা যাক কত হয়। নুরুদ্দিন বললো যে ভাই পি ইজ লেস দেন 7। হ্যাঁ, দুষ্ট ছেলে। দেখো, এটা সলভ করার জন্য আমাদের জাস্ট মোল সংখ্যাটা লাগবে। দেখো, এই এইচ প্লাসের ঘনমাত্রা মানেই হচ্ছে এই এইচ প্লাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাই না? এইচ প্লাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে ভাই আমাদের মোল সংখ্যা লাগবে, এইচ প্লাসের মোল সংখ্যা লাগবে। তো এইচ প্লাসের মোল সংখ্যা আমরা কেমনে পাবো? দেখো, HCl একটা থেকে একটাই এইচ প্লাস আসে, তোমরা জানো, মনোপ্রোটিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটা থেকে দুইটা এইচ প্লাস আসে, তাই না? তোমরা জানো কি না? এই বাচ্চারা বলো, তোমরা জানো কি না? তাহলে দেখো, HCl এর মোল সংখ্যা যা হবে তার সাথে আমরা 1 গুণ করব, আর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যা হবে তার সাথে আমরা 2 গুণ করব। মেইনলি এটা তুল্য সংখ্যার সাথে রিলেটেড, বুঝছো? তুল্য সংখ্যা। এবং আচ্ছা, পরিমাণগত রসায়ন কে পড়াইছিল? আমি পড়াইছিলাম না? এই পরিমাণগত কে পড়াইছিল? আমি পড়াইছিলাম। তাহলে তো তোমরা আরো কঠিন ম্যাথও পারো। তাও আমার কেন জানি মনে হয়েছে যে অনেক নতুনও থাকতে পারো, তাই আমরা এটা নিয়ে আসছি। আমি পড়াইছিলাম, ইয়েস আমি পড়াইছিলাম। আচ্ছা, তাহলে তো তোমরা দেখছোই, এখানে আমি 2টা অ্যাসিড 3টা অ্যাসিড, অ্যাসিড বেজ সব একসাথে মিশাইও দিছিলাম, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশাইও দিছিলাম। না, আমি পড়াইছিলাম। আচ্ছা, রাউজান গভর্নমেন্ট কলেজ, ভাই আমি আমি দেখতে পাইছি তোমার কলেজের নাম, আমি দেখতে পাইছি। আর লিখতে হবে না রে, এত কষ্ট করতে হবে না। আচ্ছা, গেল, আমি দেখাইছিলাম, এটা আগে দেখাইছিলাম। তাইলে এবার আমাদের সূত্র হচ্ছে, আমরা জানি মোল সংখ্যার সূত্র কি? ঘনমাত্রা ইনটু আয়তন। S2V2 ইনটু 2 বসায় দাও, বসায় দিলে হয়ে যাবে। দেখো ম্যাথ অলরেডি আমি সলভ করাই দিলাম, ঠিক আছে? তো S1টা কত ছিল? 0.1
V1টা হচ্ছে 0.5 বা 500, আর S2 হচ্ছে তোমার 0.2, V2টা হচ্ছে 200 ইন্টু 2, এবং এই ক্ষেত্রে এটা আসবে মিলিমোল, তাই না? কঠিন লাগার কথা না, কিন্তু আমি এটা নিয়ে অনেক সময় ব্যয় করছি তোমাদের জন্য, মানে হচ্ছে অনেক সময় পড়াইছি, এটা সময় নিয়ে পড়াইছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 80 মিলিমোল, 80 মিলিমোল, তার মানে এটা হয়ে গেল 130, এত হইলো। ইয়েস, 130 হবে ভাইয়া, 130 হবে। তাইলে টোটাল আয়তন দিয়ে ভাগ করে দাও, টোটাল আয়তন দিয়ে ভাগ করে দাও। টোটাল মোল সংখ্যাকে এবার টোটাল আয়তন দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? H প্লাস এর মোল ঘনমাত্রা পেয়ে যাব 130 মিলিমোল। আর দেখো ভাইয়ারা, টোটাল আয়তন কত ছিল? 500 ml, এর সাথে 200 ml, দুটা যোগ করলে 700 ml হবে, 700 মিলিলিটার। তাহলে দেখো মিলি মিলি কাটাকাটি যাবে, আলটিমেটলি ঘনমাত্রাটা থাকবে মোল পার লিটার। হ্যাঁ, 1.85 আসে, তাই না? তাই কি বলে 1.85 ছোট হবে। ও আচ্ছা, পিএইচ, পিএইচ হইতে পারে। তার মানে 13 ডিভাইড বাই 70.185, আবার 7ও আছে শেষে। এবার দেখো আমরা পিএইচ বের করে ফেললাম। তার মানে যতগুলাই অ্যাসিড বেস থাকুক না কেন, যতগুলো অ্যাসিড বেসে থাকুক না কেন, তোমাদের কাজ হবে শুরুতে মোল সংখ্যাটা খুঁজে বের করা, বুঝছো? শুরুতে মোল সংখ্যাটা খুঁজে বের করা। শুরুতে তোমরা যখন মোল সংখ্যাটা খুঁজে বের করবা, তারপরে ঘনমাত্রা বের করবা, এরপরে পিএইচ বের করবা। মনে থাকবে? তারপর এটা তোমরা নিজেরা করবা, আমি এটা সলভ করে দিব। দেখো আজকে অনেকগুলো এসডব্লিউ আছে কিন্তু, এসডব্লিউ। এবার এটা করবা, যোগ করা হলো পিএইচ এর মান যদি এত হয়, তবে মিশ্রণের পিএইচ নির্ণয় করো। মিশ্রণের পিএইচ দেখো ভাইয়া, শুরুতে এটাই আজকের লাস্ট, আজকের লাস্ট। সবাই ধৈর্য ধরে বসো, এটা হচ্ছে আমাদের আজকের আজকের লাস্ট, আজকের লাস্ট ম্যাথ হচ্ছে এটা। সবাই সুন্দর করে লিখো, তারপরে অ্যান্সারটা তুলে নাও। হাতটা শেষ লিখতে লিখতে। হ্যাঁ, আমার ক্লাসে এমনই, এমন হইতো যখন আমি অফলাইনে ইয়াদের মানে সামনাসামনি যখন পড়াইতাম, তখন 2টা 3টা করে খাতা শেষ হইতো প্রতি ইয়েতে, প্রতি চ্যাপ্টারে। এরকমও হয়তো জৈব যৌগ শেষ করার জন্য 3টা খাতা লাগছিল, মানে এই সাইজের 100-150 পেজের। প্রায় 3 মাস ধরে মনে হয় জৈব যৌগই পড়াইছিলাম। আচ্ছা দেখো আজকের লাস্ট ম্যাথ, HCl এর pH2। তাহলে এখান থেকে আমরা বলতেই পারবো H প্লাস এর ঘনমাত্রা কত? tan ইনভার্স 2 মোলার, সুন্দর বলেই দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 12, তাহলে আমরা বলতেই পারবো OH মাইনাস এর ঘনমাত্রা, সরি ওটার তো পিএইচ দেওয়া আছে। দেখো ভাইরা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ 12, তাই না? তাইলে এটার পিওএইচ কত হবে? 14 মাইনাস পিএইচ, তার মানে 14 মাইনাস 12, সুতরাং 2, 12 সমান 2। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো OH মাইনাস এর ঘনমাত্রা। এটাও কিন্তু tan ইনভার্স 2 মোলার। দেখো এটাও tan ইনভার্স 2 মোলার, দুইটাই। এটাও tan ইনভার্স 2, এটাও tan ইনভার্স 2। পার্থক্য হচ্ছে এদের পরিমাণটা আলাদা। দেখো ভাই, এটাকে আমরা S1 দিলাম, এটাকে আমরা S2 দিব। ঠিক আছে, S1 দিলাম আর S2 দিলাম।
আচ্ছা, অনেকেই তোমরা অ্যান্সার বের করে ফেলছো। অপেক্ষা করো, দেখো মানে মিলায় দেখো। এবার মনোযোগ। এইচ প্লাস এসে ওএইচ মাইনাসকে কিন্তু শেষ করে দিবে, তাই না? এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে তারা পানি তৈরি করবে। তার মানে একটা এইচ প্লাস একটা ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে একটাই পানি তৈরি করবে। 10টা এইচ প্লাস 10টা ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে 10টা পানি তৈরি করবে। 100টা এইচ প্লাস 10টা ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে 10টাই কিন্তু পানি তৈরি করবে। শুধু অবশিষ্ট থেকে যাবে 90টা। দেখো কথা বুঝছো কিনা? একটা এইচ প্লাস একটাই ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করে? একটা পানি তৈরি করে। তাহলে যেটা এক্সট্রা থাকবে, মানে যেটা বেশি থাকবে ওটা এক্সট্রা। বুঝছো? যেটা বেশি থাকবে ওটা হচ্ছে ভাইয়া কি এক্সট্রা। বুঝছো? যেটা বেশি থাকবে ওটা হচ্ছে এক্সট্রা। এবার আমরা দেখব এইচ প্লাস এর মোল সংখ্যা কত আর ওএইচ মাইনাস এর মোল সংখ্যা কত। এইচ প্লাস এর মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এর ঘনমাত্রা হচ্ছে 10 ইনভার্স 2 মোলার, ইনটু এর আয়তন হচ্ছে তোমার 200 মিলিলিটার। এর আয়তন হচ্ছে 200 মিলিলিটার। মিলিলিটার তাইলে এটা আমরা পেয়ে গেছি 2 মিলিমোল। 2 মিলিমোল। আবার এটাও 10 ইনভার্স 2 মোলার, বাট এই ক্ষেত্রে 300 মিলিলিটার। তাহলে এটা হয়ে গেল 3 মিলিমোল। তাহলে ভাই বুঝতেই পারছো ওএইচ মাইনাস বেশি আছে, সুতরাং অতিরিক্ত অতিরিক্ত ওএইচ মাইনাসের মোল সংখ্যা অতিরিক্ত ওএইচ মাইনাসের মোল সংখ্যা সমান 3 মাইনাস 2 মিলিমোল সমান হচ্ছে 1 মিলিমোল। 1 মিলিমোল। এরপরে তার কোনো কথাই নাই। আয়তন দিয়ে ভাগ করবা, আয়তন দিয়ে ভাগ করার পরে আয়তন দিয়ে ভাগ করার পরে পিএইচ বের করে ফেলবা, তাই না? পিএইচ বের করে ফেলবা। আচ্ছা, তো এক্সট্রা এইচ প্লাস, ভাই এক্সট্রা এইচ প্লাস না, এই ক্ষেত্রে আমাদের ওএইচ মাইনাস যেহেতু বেশি আছে তাই ওএইচ মাইনাসটা এক্সট্রা থাকবে। ওএইচ মাইনাসটা এক্সট্রা থাকবে। আচ্ছা, লিখো লিখো, দ্রুত লিখো। এই ক্ষেত্রে আমাদের লিমিটিং বিক্রিয়ক এইচ প্লাস শেষ হয়ে যাবে, ওএইচ মাইনাস অবশিষ্ট থাকবে। হ্যাঁ, তাহমিদ, মিমি, তোমরা সবাই অ্যান্সার অলরেডি দিয়ে দিচ্ছ। হ্যালো, তাহলে অতিরিক্ত মিশ্রণে আমরা বলবো যে মিশ্রণে অতিরিক্ত ওএইচ মাইনাস আমরা যতটুকু পাইছি তাকে আয়তন দিয়ে ভাগ করব। 200 আর 300 500 ml। তো 1 মিলিমোল ডিভাইড বাই 500 মিলিলিটার। মিলি মিলি কাটাকাটি চলে গেল, আলটিমেটলি থাকলো এটা। তো আমরা শুরুতে পিওএইচ বের করব, তারপরে পিএইচ বের করব, তারপরে যে আমরা পিএইচ বের করব। তো পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ। 14 মাইনাস পিওএইচ, দেখো কত আসে। 1 ডিভাইড বাই 500। পিওএইচ আসে হচ্ছে মাইনাস লগ অ্যান্সার 2.699। লিখে রাখতে পারো এতটুকুই। তাহলে 14 থেকে বাদ দিলে কত হবে? 11.3। বাহ, তোমরা অনেক আগেই অ্যান্সারটা বের করে ফেলছো, অনেকেই। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আরো 5 মিনিট আগেই আমি যখন ম্যাথটা শুরু করছি করা তখনই তোমরা অনেক অ্যান্সার বের করে ফেলছো। হ্যাঁ, এবং নামগুলো আমি দেখছি। ভালো। লিখো। টোটাল, হ্যাঁ টোটাল ভি নিছি, টোটাল ভি, কারণ এটা মিশ্রণ না, মিশ্রণ না।
তো মিশ্রণের টোটাল আয়তন কত? 200 আর 300, 500। টোটালটা নিছে, এটা হচ্ছে টোটাল। টোটাল, ঠিক আছে। হ্যাঁ, কেমিস্ট্রি অনেক বাকি, তো কি সমস্যা, আমরা সলভ করে দিব, তাই না? আমাদের সাথে যেহেতু এসে যুক্ত হইছো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আস্তে ধীরে করে শেষ হবে। যারা আগের চ্যাপ্টার গুলা পাও নাই, আহ, তোমরা দেখবা যে পরবর্তী যখন ইয়ে আসবে, কোয়ার্টার আসবে, পরবর্তী কোয়ার্টার গুলাতে দেখবা আগের একটা দুটা চ্যাপ্টার চলে আসবে। আর নেক্সট কোয়ার্টারটা হয়তো বা পুরোটাই জৈব রসায়নের উপরে থাকবে, প্লাস হচ্ছে প্রিভিয়াস আরো কিছু থাকতে পারে। আলহামদুলিল্লাহ, সবগুলা ম্যাথ হয়েছে সেরা। ও হ্যাঁ, আগামীকাল বাংলা নববর্ষ। আসলে বাংলা নববর্ষের আমেজটাই অন্যরকম থাকে, তাই না, সেই আকবরের সময় থেকে। আর আজকে ছিল চৈত্র সংক্রান্তি, মাসের শেষ। এই সংক্রান্তিতে কিন্তু আমাদের যারা আহ ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে, বা যারা চাকমা, সাঁওতাল, তাদের কিন্তু অনেক আনন্দের দিন। গত 3 দিন ধরে তারা আনন্দ করতেছে। তো আগামীকাল তো আমরা সবাই মিলে আনন্দ করব, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সবাইকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। যারা শুভেচ্ছা জানাচ্ছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।